প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রচলিত আইনেই জুলাই হত্যার বিচার হবে, অবিচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। গণহত্যার দায় শিগগিরই আওয়ামী লীগের বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাওন সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মিছিলে হামলা, আহত অন্তত ২০। অভিযোগের তীর বিএনপির দিকে। শোক আর শ্রদ্ধায় খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। গ্র্যান্ড মুসাল্লায় মানুষের ঢল, শোককে শক্তিতে পরিণত করার বার্তা। এবং রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে রাতে মুখোমুখি কানাডা মরক্কো। অন্য ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। স্বাগত রাতের বুলেটিনে। আমি লাইবা জান্নাত এবং আমি কাছে আসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রচলিত আইনে জুলাই হত্যার বিচার হবে, তবে কেউ যাতে অবিচারের শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে আয়োজিত জাতীয় জুলাই সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা দেশের সব মানুষের অর্জন। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিশোধ নয়, এ মুহূর্তে প্রয়োজন মানুষকে ঐক্যবদ্ধ করা। এদিকে অভ্যুত্থানের 2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবারগুলো। শনিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় জুলাই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জুলাই সম্মেলনে আসেন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর ব্যথা এখনো তারা বয়ে বেড়াচ্ছেন। 2 বছরও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চান শহীদ পরিবারগুলো। দাবি জানান পুনর্বাসনের। একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে সকলের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে জাতিকে বিভক্ত করে নয়। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। তারেক রহমান বলেন, স্বজন হারিয়ে ও আহত হয়ে আপনারা যে শারীরিক ও মানসিক কষ্টে আছেন, সেই সব কষ্ট আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দেশের আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।
ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি A1 নিশ্চিত করে সঠিক পুরুত্ব আর সর্বোচ্চ চাপ প্রতিরোধী পাইপ অ্যান্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। এদিকে জাতীয় জুলাই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যার দায় শিগগিরই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। আর অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই নিয়ে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জুলাই আগস্টের শহীদ পরিবার ও আহতদের নিয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় জুলাই সম্মেলন 2026। দেশের বিভিন্ন জেলা থেকে জুলাইয়ে অংশ নেয়া যোদ্ধারা অংশ নেন এ অনুষ্ঠানে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণহত্যা করেও শেখ হাসিনার অনুশোচনা নেই, বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিগগিরই গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই নিয়ে দেশ এখন দুই ভাগে বিভক্ত। এক পাশে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, আরেক পাশে মৌলবাদ গণতন্ত্র ধ্বংস করতে চায়। আবার অনেকেই জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলেও জানান তিনি। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। অনুষ্ঠানে প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার পাশাপাশি সবাইকে মূল্যায়নের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন, আমরা সেখানে গেজেটভুক্ত করব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এরই মধ্যে অনেককেই বিদেশে চিকিৎসা করানো হয়েছে। পাশাপাশি 14,000 আহত জুলাই যোদ্ধাদের ভাতা দিচ্ছে সরকার। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন। শুক্রবার সকালে সংগঠনটির 3 নেতা এই অভিযোগপত্র জমা দেন। শাহবাগ থানার ওসি জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য, কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। ডিএমপির এডিসি জানান, অভিযোগের তদন্ত করবে ডিবির সাইবার টিম। আমরা তাদের নামে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা, উস্কানিমূলক ভিডিও বার্তার কারণে। অতি দ্রুত যে আসামিগুলো এখনো চলমান আছে, দৃশ্যমান আছে, তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবে। সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। অভিযোগ হচ্ছে যে অনলাইনের কিছু ভিডিও বা কন্টেন্টের বিষয়ে। গণহত্যার দায়ে অভিযুক্তদের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি করেন, বিচার বিলম্বিত হওয়ায় অভিযুক্তদের দোসররা প্রকাশ্যে আস্ফালনের সুযোগ পাচ্ছে। তিনি আরও জানান, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী 6 জুলাই থেকে শুরু হবে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি। 15 জুলাই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ হবে বলেও জানান তিনি। জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে,
এই মানুষদের পক্ষে যারা এখনো সাফাই গায়, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। রাজধানীর গুলিস্তান এলাকায় নগর প্লাজা মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে জামায়াতের প্রতিবাদ মিছিলে হামলা হয়েছে। জামায়াতের অভিযোগ, মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপির বেশ কিছু নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 5:30টার দিকে দুপক্ষের মুখোমুখি অবস্থান আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতের মিডিয়া সেলের দাবি, বেশ কয়েকদিন আগে নগর প্লাজা মার্কেটে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে তালাবদ্ধ করে রাখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াত। হামলায় জামায়াতের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আঙ্গুলকাটা লিটন, রঞ্জু, মামুন, ডালিম, জুয়েল সহ আরও বেশ কয়েকজনের জড়িত থাকার অভিযোগে এনেছে জামায়াত। এ সময় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির অভিযোগ আনেন বিএনপির নেতাকর্মীরা। দোকানদাররা অসুস্থ হয়ে আমাদের এলাকাবাসীর ক্ষেত্রে সাহায্য চাইছে, আমরা এই জন্য প্রতিরোধ করবার এলাকাবাসী আর দোকানদাররা করছি। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, আর কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। আর এবারের বিষয়, এইখানে এক পার্ক ছিল। রাজধানী থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে শিশু পার্ক। সংস্কার কাজের ধীর গতিসহ নানা কারণে দখল হয়ে যাওয়া এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পার্ক না থাকায় সীমিত সবুজের এই নগরীতে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। রাজধানীর নারিন্দায় জুনিয়র লায়ন্স ক্লাব, অথচ কাগজে এই জায়গাটি শিশু পার্ক। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত পার্ক দখল করে বানানো হয়েছে এই স্থাপনা। ভবনটিতে রয়েছে একটি কমিউনিটি সেন্টারও। স্থানীয়দের অনেকেই জানেন না এখানে একসময় একটি শিশু পার্ক ছিল, আর যারা জানেন তাদের কাছে সেটি এখন শুধুই স্মৃতি। এটা সব ধারণা নেই, আমি গেল দীর্ঘ 4 বছর তোমার, কিন্তু আমার ওরকম জানি না। আমরা অনেক ছোটকাল দেখছি, ঠিক আছে, কিন্তু এখন নাই, ঠিক আছে, এখন হচ্ছে ক্লাব, নাইস ক্লাব। ক্লাবের দায়িত্বে থাকা একজন জানান, এখানে নিয়মিত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ কবির হোসেন কবির এই ক্লাবের সভাপতি। কথাবার্তা বললে আমরা তো মনে করেন বসছি আপনাকে মাত্র আজকে 1.5 বছর যাবত। এর আগে আমি কসমেটিক সময় দেখছি বিগত দিনে অনলাইনে যে ওর আগে ছিল অনেকে। শুধু ঢাকা দক্ষিণের নারিন্দা শিশু পার্কই নয়, বরং একই অবস্থা কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কেরও। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে পার্কটির একটি বড় অংশ হারিয়ে গিয়েছে। পার্ক ধ্বংস করে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশ থাকলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। পরিবেশবিদদের মতে, রাজধানীর সীমিত সবুজ এলাকা এভাবে কমতে থাকলে পরিবেশগত ভারসাম্য আরও হুমকিতে পড়বে। ঢাকা শহরে এখনই কিন্তু প্রয়োজনের তুলনায় 10 ভাগের 1 ভাগও পার্ক নেই। 25 ভাগ যেখানে সবুজ এলাকা থাকার কথা এখন আছে 5 ভাগের কম। তাহলে এই প্রবণতা চললে তো সেটা দেখা যাবে 10 বছর পরে 2 ভাগে নেমে আসবে। এই শহরে অক্সিজেন তৈরি করা পার্কটাই না থাকলে তো আলটিমেটলি যে অক্সিজেনের ক্রাইসিস, আমাদের ফুসফুসগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের প্রচুর অসুখ বিসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে এয়ার পলিউশনের কারণে। রাজধানীর পার্ক সংকটের আরেকটি বড় উদাহরণ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক। সংস্কারের নামে বছরের পর বছর ধরে এটি বন্ধ।
একসময় শিশুদের কোলাহলে মুখর থাকা পার্কটি এখন পরিণত হয়েছে কংক্রিটের কাঠামো আর আগাছায় ঢাকা এক স্থানে। শিশু পার্ক, বিনোদন কেন্দ্রগুলা, খেলার মাঠ, যারা অবৈধ দখল করছে তাদেরকে উচ্ছেদ করে এগুলা উন্মুক্ত করে দেওয়া উচিত। বাচ্চাদের মস্তিষ্ক বিকশিত হতে পারে, তারপর হচ্ছে তারা ফ্রিডমলি চলাফেরা করতে পারতো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, সংস্কার কাজ শেষ করে আগামী বছরের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পার্কটি। ঢাকা শহরে নাই তেমন পার্ক, তাই না? তারপর আবার এটাকে বন্ধ করে দেয়া, এটা তো খুবই দুঃখজনক। তো এটা আসলে ইন্টেনশনালি এই কাজটা করা হয়েছিল, যেটা কোনোভাবেই উচিত ছিল না, যুক্তিযুক্ত ছিল না। আমরা তো আশা করি নেক্সট ইয়ারেই আমরা উন্মুক্ত করে দিতে পারবো। ডিএনসিসি আওতাধীন এলাকার 54টি ওয়ার্ডের মধ্যে মাত্র 25টি পার্ক এবং ডিএসসিসি আওতাধীন এলাকার 75টি ওয়ার্ডের মধ্যে মাত্র 30টি পার্ক রয়েছে। ঢাকার মোট 129টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে 10টি ও ঢাকা দক্ষিণের 31টি ওয়ার্ডে নেই কোনো পার্ক বা খেলার মাঠ। শিশুদের সুস্থ মানসিক বিকাশে আনন্দ ও বিনোদনের গুরুত্ব অনেক, আর সেই সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখে পার্ক। তবে রাজধানী ঢাকায় দিন দিন কমে যাচ্ছে উন্মুক্ত পার্কের সংখ্যা, যার কারণে মানুষ ভিড় করছে হাতিরঝিল ও 300 ফিট সড়কসহ বিভিন্ন খোলা জায়গায়। পার্কের এই সংকটে নগরীর রাস্তাগুলোই যেন হয়ে উঠেছে মানুষের অবসরের ঠিকানা। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা। দেখলেন ঢাকার পার্কের চিত্র। আজ দিনভর দেশের বিভিন্ন জেলার পার্কের বেহাল দশা বেশ কয়েকটি প্রতিবেদন প্রচার করেছে চ্যানেল ওয়ান। এবার অন্য প্রসঙ্গ। শোকার শ্রদ্ধায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরানের মানুষ। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও তার আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। হাজারো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশ্লেষকরা বলছেন, এই জানাজা ইরানের শাসন ব্যবস্থার জন্য বড় পরীক্ষা। খামেনির পক্ষে কতটা জনসমর্থন রয়েছে তা যাচাইয়ের চেষ্টা করবে দেশটির নেতৃত্ব। গোটা ইরান শোকের চাদরে ঢাকা। দীর্ঘ 4 মাস পর ইরানের প্রায়ত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ জনসম্মুখে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের আশেপাশের এলাকায় এখন জনসমুদ্র। প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে এসে কান্নায় ভেঙে পড়ছেন তেহরানবাসী। শোক অনুষ্ঠানে মাইকে পার্সিয়ান ভাষায় বেজে উঠছে, হায় হাসান, আমাদের বিশ্বাসই হচ্ছে না তুমি আর আমাদের মাঝে নেই, তোমাকে কেড়ে নেওয়া হয়েছে। খোদার কসম, আমরা বুঝে উঠতে পারছি না তোমাকে কিভাবে বিদায় জানাবো। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে সারিবদ্ধ 5টি কফিনবন্দি মৃতদেহ। প্রতিটি কফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। রয়েছে আয়াতুল্লাহ খামেনি, তার বড় মেয়ে, জামাতা এবং পুত্রবধূ। তবে সবার দৃষ্টি কেড়েছে ছোট্ট একটি কফিন, যা ছিল মাত্র 14 মাস বয়সী নাতনির নিথর দেহ। কফিনের সামনে তার নিষ্পাপ ছবি দেখে অনেকেই বুক চাপড়ে চিৎকার করেছেন, কেউ কেঁদেছেন নীরবেই। আলী খামেনির কফিন মোড়ানো হয়েছে একটি লাল পতাকা দিয়ে, যা ছিল শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ প্রতীক। খামেনির হত্যাকাণ্ডকে কারবালার সাথে তুলনা করে আত্মত্যাগ এবং শাহাদাতের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। সাধারণ ইরানিরাও মনে করছেন, দীর্ঘ সংঘাতের পর খামেনির এই শোক তাদের শক্তিতে পরিণত করবে। আমাদের প্রিয় নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই পরিস্থিতি আমাদের হৃদয়ে যে অপরিসীম শোকের সৃষ্টি করেছে তা পূরণ করার কোনো উপায় নেই। এই শোক আমাদের কাছে একজন পিতাকে হারানোর মতোই। কেবল তার রক্তের প্রতিশোধ নিশ্চিত করার মাধ্যমেই এই দুঃখ কিছুটা লাঘব হতে পারে। খামেনির শাসনের বিরুদ্ধে ইরানে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী দমনপীড়নের ঠিক 6 মাস পর এই আয়োজন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে খামেনির পক্ষে কতটা জনসমর্থন রয়েছে তা যাচাইয়ের চেষ্টা করছে দেশটির ধর্মীয় নেতৃত্ব। তবে তাদের আহ্বান ছাড়াও সরকারি কর্মচারী, আধা সামরিক বাহিনী সহ রাস্তায় নেমেছে সর্বস্তরের শোকার্ত মানুষ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবারে কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর।
বিশ্বকাপের শেষ 16 ম্যাচে কানাডার মুখোমুখি হবে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। কানাডার নকআউটে এসেছে আত্মবিশ্বাস দিয়ে। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরমেন্সের পর রাউন্ড অফ 32-তে সাউথ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। অন্যদিকে মরক্কোও এসেছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করে নিজেদের সামর্থ্যের জানান দেয়া দলটি শেষ 32-এ নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে হারিয়ে জায়গা করে নেয় শেষ 16তে। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের জয়ী দলের। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে রাতে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। 1998 বিশ্বকাপের নাটকীয় লড়াইয়ের স্মৃতি ফিরিয়ে এবারও ফ্রান্স ইতিহাসের পুনরাবৃত্তি চাইবে। অন্যদিকে প্যারাগুয়ের লক্ষ্য থাকবে জয় নিয়ে পুরনো হারের ক্ষত ভোলা। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টাতেই জয় তুলে নিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফ্রান্স। এরপর সুইডেনকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার তাদের সামনে প্যারাগুয়ে চ্যালেঞ্জ। যদিও গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের 3 থেকে রাউন্ড অফ 32 নিশ্চিত করে দলটা, পরে হারায় জার্মানিকে অবিশ্বাস্য পেনাল্টি শুটআউটে। এর আগে 1998 সালের বিশ্বকাপে শেষ 16 মঞ্চেই মুখোমুখি হয় ফ্রান্স ও প্যারাগুয়ে। সেবার প্যারাগুয়ের সাথে জমজমাট লড়াইয়ের শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জয় পায় ফ্রান্স এবং সে আসরে নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ফরাসিরা। তাই এই ম্যাচে ফরাসিরা যেখানে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে, অন্যদিকে প্যারাগুয়ে চাইবে পুরনো হারের বেদনা ভুলে জয় ছিনিয়ে নিতে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ের আভাস মিলছে। প্যারাগুয়ের সবচেয়ে বড় শক্তি গোলরক্ষক অরল্যান্ডো গিল। 26 বছর বয়সী গোলরক্ষক এখন দলের নতুন নায়ক। জার্মানির বিপক্ষে অসাধারণ সেভ এবং টাইব্রেকারে 2টি পেনাল্টি ঠেকায় এই গোলরক্ষক, যাকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে ফ্রান্সকে। তবে ফ্রান্সের সবচেয়ে স্বস্তির খবর, দারুণ ছন্দে আছেন দেমবেলে, এমবাপ্পেরা। সে সাথে মাইকেল অলিসে, ফিলিপ মাতেতারাও পারেন যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে। তাই কাগজে কলমে দেশমের দলই এগিয়ে আছে। তবে এবারের বিশ্বকাপে প্যারাগুয়েও লিখতে চাইবে নিজেদের রূপকথার গল্প। ফারজানা জাহান প্রিয়া, ওয়ান স্পোর্টস ডেস্ক। রাতের বুলেটিনে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ডেঙ্গি এখন আর নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, প্রকোপ চলছে সারা বছরই। এবারও পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা। আবারও স্বাগত রাতের বুলেটিনে। যাচ্ছি পরের সংবাদ। $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে। চট্টগ্রামে বাজেটোত্তর প্রথম সফরে গিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে হাম পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন অর্থমন্ত্রী। চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন সহ এই অঞ্চলকে ঘিরে বেশ বড় আকারে বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে। তাই বাজেট ঘোষণার পর নিজ শহরে অর্থমন্ত্রীর প্রথম পদার্পণকে ঘিরে নগরবাসীর ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। বিমানবন্দরে নেমেই নেতাকর্মী ও ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অর্থমন্ত্রী। এ সময় প্রতিক্রিয়ায় $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে দেশ এগুচ্ছে বলে মন্তব্য করেন আমির খসরু। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতির যে আমরা যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন অর্থমন্ত্রী। এ সময় হাম পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। এবার বাজেটে আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তা আগামীতে প্রবৃদ্ধির 5% পর্যন্ত করা হবে বলে জানান মন্ত্রী। এই সরকারের কমিটমেন্ট যে জিডিপির আপ টু 5% পর্যন্ত আমরা নিয়ে যাবো। এটা এখন যেভাবে এতদিন স্বাস্থ্যসেবা চলে আসছে,
আমরা যদি এটাকে যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল মনে করি আগের মতো কন্টিনিউ, তাহলে আর কোনো লাভ হবে না। প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর অব্যবস্থাপনা হয়েছে, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। হাসপাতালের ডেঙ্গি ওয়ার্ড পরিদর্শন ছাড়াও কয়েকটি উন্নয়ন প্রকল্প ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পরিদর্শন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর কয়েক দফা বিমান হামলা ও সংঘাতের প্রভাব পড়ছে টেকনাফ সীমান্তে। গত কয়েকদিনে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। আর প্রশাসন বলছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের আরকান রাজ্যে মংডু ও বসিডং সীমান্ত এলাকায় গত কয়েকদিনের জান্তা বাহিনীর বিমান হামলার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্তের জালিয়াপাড়া, শাহপুরের দ্বীপ, সারবাং, কায়ুবখালীপাড়া, নয়াপাড়া, মৌলভীপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী বাংলাদেশিদের মনে। তবে নতুন করে সংঘাতের খবর পাওয়া যায়নি, ঘটেনি অনুপ্রবেশের ঘটনাও। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা বলছেন স্থানীয়রা। হামলার কারণে টেকনাফের যে সীমান্তবর্তী এলাকার টেকনাফের সীমান্তে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো থরথর করে কেঁপে ওঠে এবং অনেক বাড়িতে ফাটল ধরেছে। টেকনাফবাসী খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। টেকনাফের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এই কোস্টগার্ড, বিজিবি এদেরকে আরো অনেক সতর্কতা থাকতে হবে। সম্মুখে মানে বিজিবি বর্মাতুন মানুষ রোহিঙ্গা কোনো পারাবার কোনো হিসাব পিতার নাই। প্রশাসন বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টেকনাফের পাশাপাশি উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল, নজরদারি ও ড্রোন পর্যবেক্ষণ বাড়িয়েছে বর্ডার গার্ড, বিজিবি ও কোস্টগার্ড। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায় আছি, আমাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করছে। সীমান্তে যে জনবল থাকার কথা সর্বোচ্চ পরিমাণ জনবল এখন ব্যবহার করা হচ্ছে। এছাড়া নৌ টহলের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। এর বাইরে আপনারা জানেন যে প্রযুক্তিগতভাবে রেডারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে বিজিবি এবং কোস্টগার্ড নিয়মিত নজরদারি করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই প্রত্যাশা সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে সংঘাত হয় আর এপারে অবৈধভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজেপির এই মহড়ায় জানান দিচ্ছে, বাংলাদেশে আর অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। FM সুমন, ওয়ান নিউজ, কক্সবাজার। একদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি এখন আর নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, বরং এর প্রকোপ চলছে সারা বছরই, যা ভয়ের কারণ। এ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন তারা। বছরের শেষ 6 মাস ডেঙ্গির প্রকোপ থাকে, বাড়তে শুরু করে জুন মাস থেকেই। এবারও তার ব্যতিক্রম নয়। গত মাসের তুলনায় জুন মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ায় উদ্বেগ, উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। ডেঙ্গির মরণ কামড় থেকে রেহাই পাচ্ছে না কোনো বয়সীরাই। শিশু, তরুণ এবং প্রবীণ সব বয়সীরাই ডেঙ্গির সংক্রমণের অসুস্থ হয়ে পড়ছেন। আবার বমি টুমি হয়েছে, এরকম রক্ত পড়ছে বমির সাথে, এরকম। এখন তো আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। 3-4 দিন ধরে জ্বর নয় না, আলতাসনও করছি, আত্মান করছে, অনেক জ্বর রিপোর্ট আগে না, কইতাম কি জ্বর না, রিপোর্ট দেয়। এবং নিয়মিত সিবিসি পরীক্ষার মাধ্যমে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্লাটিনামগুলো বাড়তেছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। 2-3 বছরে তো ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, তা আশা করা যায় যে এই বছর অতটা নাও হতে পারে। তো এটা হয়তো জনগণ আস্তে আস্তে সচেতন হচ্ছে, প্রতিনিয়তই আমরা জনগণকে সচেতন করছি। কাজেই আতঙ্কের কিছু নেই, আমাদের সচেতনতার মাত্রা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের রোগী, ডেঙ্গু আক্রান্ত রোগী দিনে দিনে কমতে থাকবে। কিন্তু যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, ডেঙ্গু কিন্তু হামের মতো এত মৃত্যু হবে না, কারণ আমরা চিকিৎসাটা শিখে ফেলছি। আমাদের ডাক্তারদেরকে যথেষ্ট ট্রেনিং করা আছে, অনেকবার গেছে। প্রপারলি যদি ম্যানেজ করা যায়, ফ্লুইড ম্যানেজমেন্ট করা যায়, শক ম্যানেজমেন্ট করা যায়, ডেঙ্গুতে কিন্তু বাচ্চা মারা যাবে না। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5,924 জন। এর মধ্যে 62.1% পুরুষ ও 37.9% নারী।
সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। রাতের বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা জানাবো। গাজীপুরে মহাসড়কে ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ, ডিমের ন্যায্য মূল্য ও বাজারের সিন্ডিকেট ভাঙা সহ নানা দাবি। আবারও স্বাগত রাতের বুলেটিন। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। ডিমের ন্যায্য মূল্য, বাজারের সিন্ডিকেট ভাঙা এবং খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে গাজীপুরে মহাসড়কে ডিম ভেঙে বিক্ষোভ করেছেন পোল্ট্রি খামারিরা। সকালে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভে অংশ নেন শতাধিক প্রান্তিক পোল্ট্রি খামারি। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খামারিদের অভিযোগ, পোল্ট্রির খাবার ও ওষুধের লাগামহীন দাম বৃদ্ধির কারণে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে বাজারে তার চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে, অথচ মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে ভোক্তাদের বেশি দাম গুনতে হচ্ছে। তাদের দাবি, ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা এবং উৎপাদন খরচ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে প্রান্তিক পোল্ট্রি খামারগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়বে। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই স্লোগানে সচেতনতামূলক অনুষ্ঠান করেছে পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম প্রিন্সিপাল অফিস। এতে নগদবিহীন লেনদেন সুবিধা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর কোড একটি যুগান্তকারী উদ্যোগ। এক দেশ এক কোডের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। নগদহীন অর্থনীতি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরূপ কুমার চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক। বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে প্রচারণা চালাচ্ছে ডাচ বাংলা ব্যাংক। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এমন উদ্যোগ। এরই অংশ হিসেবে বিকেলে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপে বাংলা কিউআর ব্যবহার করেই কেনাকাটা করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান ও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের নেক্সাস পে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশলেস লেনদেন করা যায়। সর্বক্ষেত্রেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড অত্যন্ত আস্থাভাজন একটি মাধ্যম। রকেট সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলা কিউআর কোডের মাধ্যমে দেশব্যাপী এই ক্যাশলেস লেনদেনের মধ্যে আমরা প্রবেশ করলাম আজকে থেকে। স্বাস্থ্য খাতে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিললেই চাকরিচ্যুত করা হবে, বদলি নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। স্বজনপ্রীতি ও দুর্নীতিকে সরকার কোনোভাবেই ছাড় দেবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যা দরকার তাই করেছে, জনগণের জন্য কোনো কাজ করেননি। বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে চলতি বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাজেটে খাতোয়ারি যে বরাদ্দ দেওয়া হয়েছে তার শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করবে সরকার।
সমবায় পণ্যের রপ্তানি বাড়াতে সমবায় অধিদপ্তর ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে সমঝোতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক সমবায় দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, সমবায় ছাড়া গ্রামীণ অর্থনীতির মুক্তি সম্ভব নয়। বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম হলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় ক্লিনিং ডে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, মার্কেট ও হকারদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। এইচএসবিসি ব্যাংকের 257 জন কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে করা হয়নি, এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। রাজধানীর ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা ছাঁটাই প্রক্রিয়া বাতিল এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। রাতের বুলেটিনে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। নানা আয়োজনে 250তম স্বাধীনতা দিবস উদযাপন করছে আমেরিকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যু ও শেষকৃত্য নিয়ে ট্রাম্পের বিদ্রূপ। আবারও স্বাগত রাতের বুলেটিনে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান চলার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমেরিকার মাউন্ট রাশমোরের কাছে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, খামেনির শেষকৃত্যের জন্য ইরানকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মাউন্ট রাশমোরে ট্রাম্পের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। স্বাধীনতার 250 বছর উদযাপন করছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা। দিবসটি উপলক্ষে শুক্রবার দেশটির ঐতিহাসিক স্থান মাউন্ট রাশমোর সফরের মধ্য দিয়ে স্বাধীনতা বার্ষিকী উদযাপন শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির 4 কিংবদন্তি পূর্বসূরির প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের নিচে নেচে গিয়ে নিজেকে আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে জহির করেন তিনি। আমেরিকার ইতিহাস, নেতৃত্ব এবং ব্যতিক্রমী অর্জনের প্রশংসা করলেও ট্রাম্প মন্তব্য করেন, ডেমোক্র্যাটদের দ্বারা সৃষ্ট কমিউনিস্টরা আমেরিকার হুমকি হয়ে উঠেছে। ইহুদিদের বেশিরভাগই কেন ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয় তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। আমরা বীরদের স্মৃতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে আছি, যারা ছিলেন একদল সত্যিকারের অবিশ্বাস্য মানুষ, এবং আমরা এই আমেরিকান নায়কদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের পুনরায় উৎসর্গ করছি। আমেরিকান পরিচয় নতুন করে আক্রমণের শিকার হচ্ছে। আমাদের দেশে কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটেছে। আমেরিকার এই উদযাপনের দিনে ইরান আমেরিকার যুদ্ধ নিয়েও নিজের সাফাই গিয়েছেন ট্রাম্প। বলেন, ইরানকে ধুলোয় মিশে দেওয়া হয়েছে। সেই সাথে খামেনির শেষকৃত্য নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে আমেরিকা। তবে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকার গণতন্ত্রের গুণগান গাইলেও রয়টার্সের জরিপ বলছে, আগামী 250 বছরেও বর্তমান আকারে একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না আমেরিকা। এর মধ্যে ডেমোক্রেটিক সমর্থকদের 40 এবং রিপাবলিকানদের 26% মানুষ এমন মতামত দিয়েছেন। জরিপে আরও উঠে এসেছে 2/3 আমেরিকান মনে করেন দেশটির গণতন্ত্র এখন ব্যর্থতার ঝুঁকিতে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে আগ্রহী আমেরিকা। ঢাকায় দেশটির স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মন্তব্য করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। দুপুরে ঢাকার শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে আমেরিকার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তরুণ কর্মশক্তির উপর আমেরিকার আস্থা রয়েছে। আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হওয়ার সম্ভাবনাও দেখছে ওয়াশিংটন। প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তায় সহযোগিতার প্রতিশ্রুতিও দেন আমেরিকার রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার আমেরিকাকে কর ছাড় দিচ্ছে। অর্থনৈতিক অঞ্চল, শিল্প ও হাইটেক পার্ক সহ বিভিন্ন শিল্প খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করেন আমেরিকার রাষ্ট্রদূত। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আমেরিকার আস্থা এবং বিশ্বাস রয়েছে। প্রাণবন্ত বেসরকারি খাত এবং বিপুল সংখ্যক দক্ষ তরুণ জনশক্তির কারণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
নতুন সরকার নতুন ভিশন নিয়ে কাজ শুরু করেছে। প্রতিটি খাতের উন্নয়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি প্রকল্প সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। ফলে বাইরের দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ তৈরি হয়েছে। The role of the government is to come up with policies and create platform for the private sector to flourish. আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজন করে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ। 16 দলের এই টুর্নামেন্টে ফাইনালে অংশ নেয় ইউএস বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে উপভোগ্য হয়ে ওঠে খেলা। শুরুতেই গোল করে লিড নেয় ইউএস বাংলা, তবে কিছুক্ষণ পরই সমতায় ফেরে রাষ্ট্রীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলায় কোনো ফল না আসায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে ইউএস বাংলাকে টাই ব্রেকারে হারিয়ে শিরোপা তুলে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় পপ গায়িকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি। হলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতিতে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বসেছিল জমকালো বিয়ের আসর। দশকের অন্যতম বড় এই সেলিব্রিটি ইভেন্টে হাজির হন বিনোদন ও ক্রীড়া দুনিয়ার শীর্ষতা। শেষ করব রাতের বুলেটিন, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রতিশোধ নয়, ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রচলিত আইনেই জুলাই হত্যার বিচার হবে, অবিচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। গণহত্যার দায় শিগগিরই আওয়ামী লীগের বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাওন সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মিছিলে হামলা, আহত অন্তত 20। অভিযোগের তীর বিএনপির দিকে। শোক আর শ্রদ্ধায় খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল, শোককে শক্তিতে পরিণত করার বার্তা। এবং রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে রাতে মুখোমুখি কানাডা মরক্কো। অন্য ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আর এই ছিল রাতের বুলেটিনে। কিছুক্ষণ পর দেখবেন টকশো কঠিন কথা সহজে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।